হয়েছে? হাই স্টুডেন্টস, কিছুক্ষণ আগেই আমরা লাইভ ক্লাস করার চেষ্টা করছিলাম, কিন্তু লাইভ ক্লাস করা সম্ভব হলো না। তার কারণ ইন্টারনেট খুব স্লো এখানে এবং ইন্টারনেটের অত্যন্ত প্রবলেম। তাই ঠিক করা হলো লাইভ ক্লাস যখন করতে পারছি না, তাই তোমাদের জন্য আমরা এই ক্লাসটাকে রেকর্ড করছি এবং রেকর্ড করার পরই তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে। আজকের কি করব তোমরা প্রত্যেকেই জানো। আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের সমাধান করব। এসসি 73 পেজের সমস্ত অর্গানিক কোশ্চেনের উত্তর আমরা করব। আজকের এই ক্লাসে আমরা এসসি 73 পেজের সমস্ত অর্গানিক কোশ্চেনকে আমরা আজকে সলভ করব। তো চলো, লাইভ ক্লাস তো সম্ভব হলো না, তোমরা রেকর্ডেড ক্লাস দেখলে নিশ্চয়ই উপকৃত হবে। চলো ক্লাসটা শুরু করি। একদম ক্লাসটা প্রথম থেকেই শুরু করছি আমি। চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে চলে এসছে। ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে আছে। ফার্স্ট কোশ্চেন আমি দাগ দিয়ে দিই। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার এইটা। চল, ফার্স্ট কোশ্চেনে আমাকে একটা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়েছে। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা একটা কি গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক এবং এর ওপর দেওয়া হয়েছে CO2 আর 2 নম্বরে দেওয়া হয়েছে H3O+। খুবই সোজা রিয়াকশন, তোমরা প্রত্যেকেই এটা করতে পারবে। গ্রিগনার্ড বিকারকের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? এই এমজিটা পজিটিভ চার্জযুক্ত হয়, কারণ ধাতু উচ্চ তড়িৎ ধনাত্মক, তাই এ পজিটিভ চার্জযুক্ত হয়, কিন্তু এই কার্বনটা তার জন্য নেগেটিভ চার্জযুক্ত হয়ে যায়। অর্থাৎ গ্রিগনার্ড বিকারকে এই কার্বনগুলো নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। নেওয়া হয়েছে CO2 ভাঙলে কি পাই? C ডবল বন্ড ও, যেটা এটা প্লাস, এটা মাইনাস, এটাও মাইনাস। তো মাইনাস কাকে পছন্দ করে? স্যার প্লাসকে পছন্দ করে। তাহলে এই সি মাইনাস এইখানটায় প্লাসকে অ্যাটাক করলো, এই বন্ধন ভেঙে গেল। এই বন্ধন কি হয়ে গেল? ভেঙে গেল। তাহলে আমার তৈরি হচ্ছে কি? আমার তৈরি হচ্ছে C6H5। দেখো এই মাইনাস পয়েন্টটা এই কার্বন প্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, কার্বন। এখানে ডবল বন্ডটা ঠিক আছে, তাহলে ডবল বন্ড, আর এই বন্ডটা ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে? O মাইনাস, এবং তার সঙ্গে MgCl যুক্ত হয়ে যাবে। তার সঙ্গে এই MgClটা কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। 2 নম্বরে দেওয়া হয়েছে লঘু অ্যাসিড H3O+। তো অ্যাসিডিফিকেশন করলে কি হবে? অ্যাসিডিফিকেশন করলে H+ আয়ন এই MgClকে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে তৈরি হবে কি? MgCl এর জায়গায় আসবে OH, অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এ হচ্ছে আমার বেঞ্জোইক অ্যাসিড। এবার এর ওপর যদি আমি Ag2O আর ওয়াটার দিই, সিলভার অক্সাইড আর ওয়াটার, সিলভার অক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে AgOH, সিলভার হাইড্রোক্সাইড। এটা প্লাস OH মাইনাস, এখানে O মাইনাস Ag+। তাহলে এখানে কি হবে? প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত হবে, মাইনাসের সঙ্গে প্লাস যুক্ত হবে। তাহলে H+ OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে ওয়াটার হিসাবে বেরিয়ে যাবে, আর এই O মাইনাসের সঙ্গে যুক্ত হবে Ag+। তাহলে আমার তৈরি হবে বেঞ্জোইক অ্যাসিডের সিলভার লবণ। বেঞ্জোইক অ্যাসিডের সিলভার লবণ। এর ওপর যদি Br2CCl4 দেওয়া হয়, Br2CCl4 দেওয়া হলো, এটা হচ্ছে আমার বি কম্পাউন্ড। Br2CCl4 দিচ্ছি, আছে আমার কাছে বেঞ্জোইক অ্যাসিডের সিলভার লবণ। একটা ফেমাস রিয়াকশন এখানে হবে, যার নাম হান্স ডিকার বিক্রিয়া। অর্থাৎ এইবার হবে হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার বিক্রিয়া কি হবে? Br2 মানে আমি এখানে দুটো ব্রোমিন লিখতে পারি। হান্স ডিকার বিক্রিয়ায় কি হবে? এখান থেকে AgBr বেরিয়ে যাবে, তারপর এখান থেকে CO2 বেরিয়ে যাবে, আর পড়ে থাকছে কি? C6H5 আর Br। তাহলে আমার তৈরি হচ্ছে C6H5Br, ব্রোমোবেঞ্জিন। এটাই হচ্ছে আমার C। তাহলে এ হলো বেঞ্জোইক অ্যাসিড,
বি হলো বেঞ্জোইক অ্যাসিডের সিলভার লবণ, সি হলো কি ব্রোমোবেনজিন। ওকে, নেক্সট 2 নম্বর, এটা হচ্ছে একবার 1 নম্বর কোশ্চেন। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ এটা নেক্সট কোশ্চেন। চলো, তো এখানে আমি নিচ্ছি 2 নম্বরে এই CH আছে Me2, Me2 মানে আমি এটাকে ভেঙে লিখছি, এই Me একটা মিথাইল, এই একটা Me মিথাইল, এখানে দেওয়া হয়েছে NBS H নিউ। NBS কি আমরা প্রত্যেকেই জানি, NBS এর ফুল ফর্ম হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড, N ব্রোমোসাক্সিনামাইড। কি কাজে লাগে স্যার? অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশনের কাজে লাগে। কি কাজে লাগে? অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশনের কাজে এই বিকারকটা ব্যবহার করা হয়। স্যার অ্যালাইলিক পজিশন কোনটা? আলফা কার্বনকে অ্যালাইলিক কার্বন বলা হয়। এখানে দেখো, এটা হচ্ছে আমার ডবল বন্ডেড কার্বন, আর ঠিক তার পাশের কার্বনটাই হচ্ছে আলফা কার্বন, আর এই পজিশনটাকেই আমি বলবো অ্যালাইলিক পজিশন। তো ব্রোমিনেশন এই অ্যালাইলিক পজিশনেই হবে। তাহলে NBS দিলে কি হবে? এখান থেকে যে ব্রোমিনটা বেরিয়ে আসবে সে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে, দিলে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন হবে। দিলে হচ্ছে কি সি, এখানে একটা Me, এখানে একটা Me, আর এই পজিশনে একটা Br চলে আসবে, অর্থাৎ এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে একটা ব্রোমিন প্রবেশ করবে। এটাকেই বলা হয় অ্যালাইলিক ব্রোমিনেশন, অ্যালাইলিক ব্রোমিনেশন, এবং আমার এই প্রোডাক্টটা অর্থাৎ ডি তৈরি হবে, এই প্রোডাক্ট আমার ডি তৈরি হবে। এবার 3 নম্বর, 3 নম্বরে কি আছে? আমাকে একটা RS নির্ণয় করতে দিয়েছে। 3 নম্বরে আমার এই কম্পাউন্ডের একটা RS নির্ণয় করতে দিয়েছে। চলো নেক্সট এতে দেখি। এই কম্পাউন্ডের আমাকে RS নির্ণয় করতে দিয়েছে। কার RS নির্ণয় করা হয়? স্যার আমরা প্রত্যেকেই জানি কাইরাল কার্বনের RS বার করা হয়, কাইরাল কার্বনের RS নির্ণয় করা হয়, RS নির্ণয় করা হয়, যেখানে আরটাকে কি বলা হয়? রেকটাস, এসটাকে বলা হয় সিনিস্টার। তো RS কিভাবে নির্ণয় করা হয়? প্রথমে কাইরাল কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত থাকে সেই গ্রুপগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয়। তো প্রায়োরিটি কিভাবে দেওয়া হয়? কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হয় তার প্রায়োরিটি কি হয়? তত বেশি হয়। তো আমি এখানে নিচ্ছি এরকম, এই হচ্ছে আমার কাইরাল কার্বন, তার সঙ্গে এখানে এমন একটা গ্রুপ নিলাম যেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি 1, তারপরে এখানে একটা গ্রুপ নিলাম, ধর এটা 3, এটা 3, আর এটা হচ্ছে 4, 4 মানে হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি, 1 নম্বর হচ্ছে মানে হাইয়েস্ট প্রায়োরিটি। এরপর আমাকে রোটেশন দেখতে হবে। যদি 4 নম্বর গ্রুপটা আমার অনুভূমিক পজিশনে থাকে এবং রোটেশনটা যদি 1 2 3 এইভাবে হয়, রোটেশনটা 1 2 3 এইভাবে হয়, তখন তাকে আমরা বলি এস বিন্যাস, তখন তাকে আমি বলি এস বিন্যাস, কারণ ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেশন হয়েছে। আর যদি রোটেশনটা এইভাবে হয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, রোটেশনটা যদি এইভাবে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন আমরা তাকে বলি আর বিন্যাস। কিন্তু এখানে যেটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ বা 4 নম্বর প্রায়োরিটি গ্রুপকে আমাকে অনুভূমিক পজিশনে রাখতে হবে। তো এখানে কাইরাল কার্বন কোনটা? এখানে কাইরাল কার্বন এইটা, কারণ এর 4টে হাতে 4টে ডিফারেন্ট গ্রুপ, আর হচ্ছে এইটা যার 4টে হাতে কি আছে? 4টে ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ C2 আর C3 কার্বন হচ্ছে আমার কাইরাল কার্বন, C2 আর C3 কার্বন হচ্ছে আমার কাইরাল কার্বন। তাহলে এই দুটো কার্বনের আমাকে কি বার করতে হবে? RS বার করতে হবে। তো চলো প্রথমে C2 কার্বনের RS বার করব। চলো দেখো লিখছি, এই হচ্ছে আমার C2 কার্বন, ওপরে কে আছে? COOH HBr, এই C2, এটা C2, এরপর কে আছে? C3 CH
Br CH3 দেখো এই C2 কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক সবচেয়ে বেশি, তাই এটা 1 নম্বর। হাইড্রোজেনের সবচেয়ে কম, এটা 4 নম্বর। এবার 2 আর 3 কে হবে? দেখো এই কার্বনের সঙ্গে কার্বন যুক্ত, এই কার্বনের সঙ্গে কার্বন যুক্ত, যেহেতু সেম অ্যাটম আছে আমাকে পাশের পরমাণুটা দেখতে হবে। পাশের পরমাণু অক্সিজেন, এখানে পাশের পরমাণু ব্রোমিন। যেহেতু ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক বেশি, তাই একে আমি দিচ্ছি 2 আর একে আমি বলছি 3। এবার আমরা দেখব 1 থেকে 2-এ যাওয়ার শর্টেস্ট রুট কোনটা? 1 থেকে 2-এ যাওয়ার শর্টেস্ট রুট স্যার এইটা। তাহলে এইভাবে ঘুরলো, মানে কিভাবে ঘুরলো স্যার? ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরলো। তো ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরলে আমার এর বিন্যাসটা কি হবে? এস বিন্যাস। তার মানে এটা আমার কি হলো? এস বিন্যাস, এস কনফিগারেশন। এবার চলে এসো C3 দেখি। C3 এই হচ্ছে আমার C3 কার্বন, নিচে আছে CH3, এদিকে আছে Br, এদিকে আছে H, ওপরে কে আছে? C2 কার্বন, এটা H Br CH। সবচেয়ে বেশি পরমাণু ক্রমাঙ্ক কার? এর 1 নম্বর প্রায়োরিটি পেল, এটা সবচেয়ে কম 4 নম্বর প্রায়োরিটি পেল এবং সেটা অনুভূমিক পজিশনে আছে। তো এই দুজনের মধ্যে কে 2 কে 3? এই গ্রুপটা হচ্ছে আমার 2 আর এইটা হচ্ছে আমার 3। তাহলে 1 থেকে 2-এ যাওয়ার শর্টেস্ট রুট কোনটা? স্যার এইভাবে ঘুরবে, মানে ক্লকওয়াইজ ঘুরছে। তো ক্লকওয়াইজ ঘুরছে মানে এটা কি বিন্যাস? এস বিন্যাস। তার মানে আমার C3 কাইরাল কার্বনটারও কনফিগারেশন কি? এস। C3 কাইরাল কার্বনেরও কনফিগারেশন কি? আমার এস বিন্যাস। এইভাবে RS নির্ণয় করতে হয়। নেক্সট চলো A থেকে F শনাক্ত করো। A থেকে F শনাক্ত করো। নেক্সট A থেকে F শনাক্ত করো। চলো A থেকে F শনাক্ত করো। চলো এখানে আমার আছে ফেনল OH, এর ওপর দেওয়া হলো Br2 ওয়াটার, দিয়ে বলছে A কি হবে, আর এর ওপর দেওয়া হলো Br2, তার সাথে একটা নন পোলার দাবক CH2B। যেহেতু ওয়াটার পোলার দ্রাবক, তাই ফেনলে যখন ব্রোমিনেশন হবে, যেহেতু ওয়াটার পোলার দ্রাবক, তাই ফেনলে যখন ব্রোমিনেশন হবে তখন এই জিনিসটা তৈরি হবে। ফেনলের ব্রোমিনেশনে দুটো অর্থ আর একটা প্যারা পজিশনে ব্রোমিন প্রবেশ করবে, অর্থাৎ আমার তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। কিন্তু যখন দ্রাবকটা নন পোলার CH2 হবে, তখন আমার ব্রোমিনেশন একবার অর্থ পজিশনে হবে প্লাস একবার প্যারা পজিশনে হবে, অর্থাৎ অর্থ আইসোমার আর প্যারা আইসোমার পাবো, যেখানে প্যারা আইসোমারটা মেজর প্রোডাক্ট, কারণ স্টেরিক হিন্ড্রেন্স কম। কেন এরকম হয়? যখন Br2 ওয়াটার দেওয়া হয়, ফেনল যেহেতু মৃদু আম্লিক, তাই ও ওয়াটারের উপস্থিতিতে আয়নিত হয়। তো আয়নিত হলেও কি তৈরি করে? ফেনক্সাইড আয়ন তৈরি করে, O-H+। তাহলে দ্রাবক হিসাবে যখন ওয়াটার থাকে, তখন ফেনল জলীয় দ্রবণে আয়নিত হয়ে ফেনক্সাইড আয়ন তৈরি করে। এখন OH এর তুলনায় এই O- আয়নের প্লাস এম এফেক্টের মান অনেক বেশি। আয়নের প্লাস এম এফেক্টের মান অনেক বেশি। তো প্লাস এম এফেক্টের মান বেশি হওয়ার জন্য এই ফেনক্সাইড আয়নের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। প্লাস এম এফেক্টের জন্য এই ফেনক্সাইড আয়নের বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ঘনত্ব অত্যন্ত বৃদ্ধি পায়, যার জন্য এই দুটো অর্থ পজিশন আর এই প্যারা পজিশনটা ব্রোমিনেশনের জন্য বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য অধিক সক্রিয় হয়ে ওঠে। তাই এই দুটো অর্থ আর এই প্যারা পজিশনে একসাথে ব্রোমিনেশন হয়ে যায়, তার কারণ ফেনক্সাইড আয়নের প্লাস এম এফেক্টের মান অনেক বেশি। কিন্তু যখন দ্রাবক হিসাবে CH2 নেওয়া হয়, নন পোলার দ্রাবক, অর্থাৎ ফেনল
আয়নিত হয় না, অর্থাৎ ফেনলটা ফেনলই থাকে, নন পোলার দ্রাবকে ফেনলটা ফেনলই থাকে। তো যেহেতু OH গ্রুপের প্লাস এম এফেক্টের মান কম, তাই এক্ষেত্রে অর্থ আইসোমার প্লাস প্যারা আইসোমার পাওয়া যায়। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার কারণ। এবার চলে আসি এইটা, এখানে দেওয়া হচ্ছে ফেনলের ওপর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হোল টু ও, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হবে, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হবে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে কি হবে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে এখানে অ্যাসিটাইলেশন ঘটবে। কি ঘটবে? অ্যাসিটাইলেশন, মানে এই যে আমার COCH3 গ্রুপটা আছে সেটা এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে। তো করে দিলে কি তৈরি হবে? ও হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে আমার আসবে COCH3, ফিনাইল অ্যাসিটেট তৈরি হলো, ফিনাইল অ্যাসিটেট। একে যদি অনাদ্র LCl3 সহযোগে হিট করা হয় তখন হবে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট কি হবে? হবে এই COCH3 গ্রুপ একবার অর্থ পজিশনে প্রবেশ করবে, প্লাস 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 একবার প্যারা পজিশনে আসবে। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে কি হবে? COCH3 গ্রুপ এখানে OH একবার অর্থ পজিশনে প্রবেশ করবে, অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, আর একবার প্যারা পজিশনে প্রবেশ করবে, প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন হবে। অর্থাৎ এখানে একটা ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটবে। এরপরে এর ওপর যদি 1 নম্বরে সোডিয়াম হাইড্রক্সাইড, 2 নম্বরে CO2 473 কেলভিন আর 6 ATM হবে, এটা ATM হবে, 6 ATM প্রেশার দেওয়া হয়, আর 3 নম্বরে H3O+, অর্থাৎ এখানে একটা কোলবে স্মিথ বিক্রিয়া হবে। কি বিক্রিয়া হবে? কোলবে স্মিথ। তো কোলবে স্মিথ বিক্রিয়ায় কি তৈরি হবে? কোলবে স্মিথ বিক্রিয়ায় তৈরি হবে OH আর অর্থ পজিশনে COOH গ্রুপ ঢুকে যাবে, অর্থ পজিশনে COOH গ্রুপ ঢুকে যাবে, অর্থাৎ আমার একটা স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। এর ওপর যদি মিথানল গাঢ় H2SO4 দেওয়া হয় তাহলে এখানে একটা এস্টারিফিকেশন রিয়াকশন হবে, যেটা অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট নামে পরিচিত। এখানে একটা এস্টারিফিকেশন রিয়াকশন হবে যেটা অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট নামে পরিচিত। কি হবে? দেখো, এই সিটা পজিটিভ চার্জ, OH মাইনাস, এখানে H প্লাস ও CH3 মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত করতে হবে। তাহলে এই CO প্লাসের সঙ্গে এই মাইনাসটা আমি যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করলে কি হবে? OH CO তার সঙ্গে O মাইনাস CH3 যুক্ত হলো, প্লাস তৈরি হলো ওয়াটার। কি করলাম? মাইনাসের সঙ্গে প্লাসকে যুক্ত করলাম, এখানেও মাইনাসের সঙ্গে প্লাসকে কি করলাম? যুক্ত করলাম। একটা স্টার তৈরি হলো যার নাম মিথাইল স্যালিসাইলেট। এর নাম মিথাইল স্যালিসাইলেট, এর নাম মিথাইল স্যালিসাইলেট, যার গন্ধ অয়েল অফ উইন্টারগ্রিন তেলের মতো, যার গন্ধ অয়েল অফ উইন্টারগ্রিন তেলের মতো। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো, চল বলছে একটা জৈব যৌগ দেওয়া আছে, একটা জৈব যৌগ এ দেওয়া আছে যার গঠন সংকেত C2H6O, যেটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বি আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো, যেহেতু এই যৌগটি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, তাহলে এই যৌগটি অতি অবশ্যই অ্যালকোহল হবে। এই যৌগটি অতি অবশ্যই কি হবে? অ্যালকোহল হবে। তাহলে এই যৌগটি কীরকম অ্যালকোহল হবে? চলো দেখা যাক। এই যৌগটা আমার অ্যালকোহল হবে যার গঠন সংকেত C2H6O, মানে CH3CH2OH, ইথানল, এটাই হচ্ছে আমার এ। দেখো এর মলিকুলার ফর্মুলা C2H56O, এটাই হচ্ছে হবে। তাহলে এ সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একটা সোডিয়াম ইথক্সাইড তৈরি করবে, CH3CH2ONA,
প্লাস হাইড্রোজেন গ্যাস নির্গত করবে। এটা মাইনাস, এটা প্লাস, আর এটা কি সোডিয়াম কি হবে ধাতু, তো ধাতু কি করবে H প্লাসকে প্রতিস্থাপিত করে দেবে, যেটা হাইড্রোজেন গ্যাস হিসাবে বেরিয়ে যাবে, আর তৈরি হবে CH3CH2ONA, সোডিয়াম ইথক্সাইড আমার তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে আমার বি। তারপরে বলছে এই এ কে 413 কেলভিন টেম্পারেচার, 413 কেলভিন মানে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হবে। যদি 140-এ গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এখানে একটা ইন্টারমলিকুলার মানে আন্তরাণবিক নিরুদন হবে, বা একটা সাবস্টিটিউশন রিয়াকশন হবে। সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে কী হবে, CH3CH2OH, এটাকে যদি ঘুরিয়ে লিখি HCH2CH3, তাহলে এখান থেকে H আর OH মিলে জল বেরিয়ে যাবে, একটা আন্তরাণবিক নিরুদন হবে। তাহলে আমরা পাবো হচ্ছে CH3CH2OCH2CH3, একটা ইথার তৈরি হবে একটা ইথার, যার মলিকুলার ফর্মুলা কি দেখো 1 2 3 4 C4 3 5 7 10 H10O, অর্থাৎ C যৌগ তৈরি হলো। এবার এই সি যৌগকে যদি গাঢ় HI দিয়ে হিট করা হয়, তাহলে আমার এখানে একটা আয়োডাইড যৌগ তৈরি হবে। কি তৈরি হবে, আয়োডাইড যৌগ। সেটা কি, এখান থেকে বন্ডটা ব্রেক করে তৈরি হবে কি CH3CH2I, তৈরি হবে কি CH3CH2I। যেহেতু হিট করছি, তাহলে আমার তৈরি হবে একটা ইথাইল আয়োডাইড। এবার এটা হচ্ছে আমার ডি। এবার কি বলছে, বি কে ডি এর সঙ্গে উত্তপ্ত করলে সি পাওয়া যায়। তাহলে বি হচ্ছে আমার এটা ONA, আর ডি এটা হচ্ছে আমার বি, আর ডি CH3CH2I, এটা হচ্ছে আমার ডি। তাহলে বি আর ডি এর সঙ্গে বিক্রিয়া ঘটালে আমি কি পাবো, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। আমার কাজ প্লাস মাইনাস যুক্ত করে দেওয়া। তাহলে CH3CH2O- এর সঙ্গে আমি যোগ করে দেবো CH2CH3, আমার তৈরি হবে কি CH3CH2OCH2CH3, আমার তৈরি হয়ে গেল কি, আবার সি পেয়ে গেলাম। দেখো সেটাই বলেছে যে বি কে ডি এর সঙ্গে উত্তপ্ত করলে সি পাওয়া যায়। তাহলে বি আর ডি বিক্রিয়া করে কি তৈরি করছে, সি তৈরি করছে। তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার এ ইথানল, বি হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, সি হচ্ছে ডাই ইথাইল ইথার, ডি হচ্ছে আমার ইথাইল আয়োডাইড। তাহলে এ বি সি ডি শনাক্ত হয়ে গেল। নেক্সট চলো, এখানে তোমাকে বিক্রিয়ারক ও বিক্রিয়াজাত পদার্থকে শনাক্ত করতে বলেছে। এখানে এখানে তোমাকে বিকারক বা বিক্রিয়াজাত পদার্থগুলিকে শনাক্ত করতে বলেছে। চলো দেখি পারি কি না দেখি। তো ফার্স্টে 1 নম্বরে কি আছে দেখো, 1 নম্বরে দেখো এখানে আমার আছে দুটো NO2, সেখান থেকে একটা NO2 H2 তে পরিণত হচ্ছে। আমরা জানি NO2 গ্রুপ যখন NH2 গ্রুপে পরিণত হয় সেটাকে বলা হয় বিজারণ, কি বিজারণ। কিন্তু এখানে দুটো NO2 গ্রুপ থেকে একটা NH2 গ্রুপ পাচ্ছি, ওকে, তার মানে এখানে বিজারণটা আংশিক বিজারণ হয়েছে বা পার্শিয়াল রিডাকশন হয়েছে। তো পার্শিয়াল রিডাকশন হলে কি বিকারক দিতে হয়, পার্শিয়াল রিডাকশন হলে আমরা যে বিকারকটা দিই সেটা NH4HS or Na2SX, ওকে, NH4HS অথবা Na2SX দিলে পার্শিয়াল রিডাকশন হবে, অর্থাৎ দুটো NO2-র মধ্যে একটা NO2 NH2 গ্রুপে বিজারিত হবে, নেক্সট 2 নম্বর দেখো
অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন দিয়েছে, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন এক ধাপে। তো NO2 থেকে যদি আমাকে NH2 তৈরি করতে হয়, NO2 থেকে যদি আমাকে NH2 তৈরি করতে হয়, তাহলে আমরা করি বিজারণ। তাহলে আমাকে NH2 থেকে NO2 করতে গেলে আমাকে করতে হবে জারণ। কি বিকারক দিতে হবে? সেটা হচ্ছে CF3CO3H, ট্রাইফ্লুরো পারঅ্যাসিটিক অ্যাসিড দিলে অ্যানিলিন থেকে আমি পেয়ে যাব কি? নাইট্রোবেনজিন। অ্যানিলিন থেকে পাবো কি? নাইট্রোবেনজিন। চলো 3 নম্বর দেখো, 3 নম্বরে কি? অ্যানিলিন থেকে ফার্স্টে বানাতে দিয়েছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো ডায়াজোনিয়াম ক্লোরাইড বানানোর জন্য যে বিকারকটা দেওয়া হয় সেটা NaNO2 লঘু HCl, আর টেম্পারেচার লাগে 0 থেকে 5। 0 থেকে 5 না লিখলে তোমাকে 0 দিয়ে দেবে। দিলে কি হয়? NH2 গ্রুপ ডায়াজোনিয়াম সল্টে পরিণত হয়। NH2 গ্রুপ ডায়াজোনিয়াম সল্টে পরিণত হয়। NH2 গ্রুপ ডায়াজোনিয়াম সল্টে পরিণত হয়। এবার দেখো, আমার এখানে একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েছে আর ফেনল দিয়েছে। তো ফেনলের সঙ্গে ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটি হচ্ছে কাপলিং বিক্রিয়া। এখানে একটা কাপলিং বিক্রিয়া হবে। সেটা কি হবে কাপলিং বিক্রিয়াটা? এখানে একটা কাপলিং বিক্রিয়া হবে। দেখো ভালো করে দেখো, N2 প্লাস Cl মাইনাস, আর ফেনলটা কিভাবে লিখবো? এটা হচ্ছে আমার ফেনল। এখানে একটা কাপলিং বিক্রিয়া হবে। কাপলিং বিক্রিয়ায় কি হবে? এই যে ফেনলের যে প্যারা পজিশন আছে, ফেনলের প্যারা পজিশনে কাপলিং বিক্রিয়া হয়। কি হয়? এখান থেকে HCl বেরিয়ে যায়, এখান থেকে HCl বেরিয়ে যায়। তাহলে আমার পড়ে থাকে কি? তাহলে আমার পড়ে থাকছে এইটা বেনজিন রিং। তারপরে কে আছে? N2 প্লাস। N2 প্লাসটাকে লিখছি N ডবল বন্ড N। সেটা কোথায় যুক্ত হচ্ছে? ফেনলের প্যারা পজিশনে, এই O মাইনাস Na প্লাস। ওকে, যেহেতু ক্ষারীয় মাধ্যমে হচ্ছে তাই লিখলাম কি? O মাইনাস Na প্লাস, O মাইনাস Na প্লাস। এর নাম কি? এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এবং এর একটা বৈশিষ্ট্যপূর্ণ কালার আছে, সেই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ ডাই তৈরি হয়, অরেঞ্জ ডাই তৈরি হয়, অরেঞ্জ ডাই তৈরি হয়, অর্থাৎ একটা অ্যাজো যৌগ গঠিত হলো। এখানে একটা কাপলিং বিক্রিয়া হলো এবং কাপলিং বিক্রিয়ার পরে একটা অ্যাজো যৌগ তৈরি হলো এবং অ্যাজো যৌগগুলো কি হয়? কালারফুল হয় এবং এর কালার হচ্ছে কমলাবর্ণ বা অরেঞ্জ কালারের হয়ে থাকে। নেক্সট চল, এরপর দিয়েছে রূপান্তর করো। কি দিয়েছে? অ্যানিলিন থেকে ফেনল, রূপান্তর করো অ্যানিলিন থেকে ফেনল। অ্যানিলিন থেকে ফেনল, রূপান্তর করো অ্যানিলিন থেকে ফেনল। তো চলো, অ্যানিলিন কি? এই হচ্ছে অ্যানিলিন, সেখান থেকে ফেনল বানাবো। কি করব? ফার্স্টে এটাকে ডায়াজোনিয়াম সল্ট বানাবো। ফার্স্টে এটাকে ডায়াজোনিয়াম সল্ট N2 প্লাস Cl মাইনাস বানাবো। সেখান থেকেই আমি কি বানাতে পারবো? ফেনল বানাতে পারবো। সেখান থেকেই আমি ফেনল বানাতে পারবো। তো ডায়াজোনিয়াম সল্ট বানাতে গেলে আমাকে কি দিতে হবে? NaNO2, এক্ষুনি করলাম ডাইলুট HCl, টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ডায়াজোনিয়াম সল্ট হলো। তারপরে এর ওপর কী দিতে পারি? H3O প্লাস হিট। H3O প্লাস হিট দিলে এখানে যে OH মাইনাস আয়ন পাওয়া যাবে সেটা N2 প্লাসকে প্রতিস্থাপিত করে দেবে, তৈরি হবে ফেনল, তৈরি হবে ফেনল। এইভাবে করতে হবে। আচ্ছা, এবার 2 নম্বর বলেছে প্রাইমারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকীয়তার ক্রম।
ক্ষারকীয়তার ক্রম এবং ক্ষারকীয়তার ক্রমটা জলীয় দ্রবণে দেখতে হবে, জলীয় দ্রবণে দেখতে হবে। এখানে আমি তোমাদের জন্য একটা ট্রিক্স বলে দিই, সেই ট্রিক্স মনে রাখবে, হয়ে যাবে, কারণ তোমাকে ক্রম লিখতে দেবে, তোমাকে ক্রম লিখতে দেবে। যদি আমার 1 ডিগ্রি মানে কি RnH2, 2 ডিগ্রি মানে R(NH), আর 3 ডিগ্রি মানে R3N, 3 ডিগ্রি মানে R3N, R3N। মাগো চলো, আর গ্রুপটা যদি মিথাইল হয়, আর গ্রুপটা মিথাইল হয়, তাহলে আমার ক্রমটা হবে 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। আমাকে মনে রাখতে হবে 213, আমাকে মনে রাখতে হবে 213, এটাই ক্ষারকীয়তার ক্রম। আর যদি ইথাইল গ্রুপ হয়, তাহলে এটাই হয়ে যাবে 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি, আমাকে মনে রাখতে হবে 231, এটাই হয়ে যাবে জলীয় দ্রবণে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনগুলোর ক্ষারকীয়তার ক্রম। মনে রাখবে, হয়ে যাবে, তোমাকে জাস্ট ক্রম লিখতে দেবে। চল, এরপর চলে এসো কার্বিল অ্যামিন বিক্রিয়া। প্রত্যেকেই জানো, তাও একবার আমি বলে দিচ্ছি, কার্বিল অ্যামিন বিক্রিয়া প্রত্যেকেই জানো, এখানেই করেই দিচ্ছি। কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়ার উদাহরণ দাও, কার্বিল অ্যামিন বিক্রিয়ার উদাহরণ দাও। আমার আছে একটা প্রাইমারি অ্যামিন নিলাম NH2, এর ওপর দিলাম ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক KOH দিয়ে তুমি যদি হিট করো, তাহলে অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট কার্বিল অ্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে। অর্থাৎ আমার চেঞ্জ কি হবে, NH2 গ্রুপ NC গ্রুপে কনভার্ট হয়ে যাবে, এটার গন্ধই হচ্ছে দুর্গন্ধ। এখানে তৈরি হবে KCl প্লাস ওয়াটার, এটাই হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়ার উদাহরণ। আমি জাস্ট ব্যালেন্স করে নিই, নেক্সট। এবার চলে এসো প্রোটিনের ডিনেচারেশন কি, প্রোটিনের ডিনেচারেশন কি। চলো দেখি প্রোটিনের ডিনেচারেশন কি। যদি কোনো নেটিভ প্রোটিনকে উত্তপ্ত করা হয় বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া না লিখে উত্তপ্ত করা হয় বা পিএইচ পরিবর্তন করলে, পিএইচ পরিবর্তন মানে তুমি হয় অ্যাসিড বা ক্ষার তুমি যদি যোগ করো, তাহলে এই পিএইচ চেঞ্জ হয়ে যাবে, অ্যাসিড বা ক্ষার যোগ করতে হবে। করলে কি হয়, করলে যেটা হয়, বর্তুলাকার প্রোটিন তন্তুময় প্রোটিনে পরিণত হয়, যেটা অদ্রাব্য, যেটা জলে অদ্রাব্য, তন্তুময় প্রোটিনে পরিণত হয়ে তঞ্চিত হয়, তন্তুময় প্রোটিনে পরিণত হয়ে তঞ্চিত হয়। এই ঘটনাকে বর্তুলাকার প্রোটিন তন্তুময় প্রোটিনে পরিণত হচ্ছে মানে বর্তুলাকার প্রোটিনের যে ভাঁজগুলো আছে বা যে হেলিক্সগুলো আছে সেইগুলো ভেঙে যাওয়ার পর তন্তুময় প্রোটিনে পরিণত হয়, যা জলে অদ্রাব্য, অর্থাৎ ওরা তঞ্চিত হয়। এই ঘটনাকে বলা হয় প্রোটিনের ডিনেচারেশন। যেমন ডিম সেদ্ধ, ওকে, যেমন উদাহরণ ডিম সেদ্ধ, প্রোটিনের ডিনেচারেশন। আর কি হয় প্রোটিনের ডিনেচারেশনে? প্রোটিনের ডিনেচারেশনে প্রাইমারি গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সেকেন্ডারি ও টারশিয়ারি গঠনের পরিবর্তন হয়। এইটুকুনি তোমাদের মনে রাখতে হবে। এবার 2 নম্বর মিউটারোটেশন। মিউটারোটেশন কি বলছে? কোনো আলোক সক্রিয় যৌগকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে যৌগের আপেক্ষিক আবর্তনের মান
সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত সেটি একটি স্থির মানে এসে পৌঁছায়। এই ঘটনাকে বলা হয় কি? মিউটার রোটেশন। উদাহরণ, ধরো আমি যদি এখানে আলফা ডি গ্লুকোজ নিই, একটা আলোক সক্রিয় যৌগ গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ নিচ্ছি, আলফা ডি প্লাস গ্লুকোজ নিলাম, আলফা ডি প্লাস গ্লুকোজ নিলাম, যার আবর্তন কোণের মান 112 ডিগ্রি, যার আবর্তন কোণের মান 112 ডিগ্রি। এবার এই আলফা ডি গ্লুকোজ যদি আমি নিই তাহলে দেখা যাবে সেটা বিটা ডি প্লাস গ্লুকোজে পরিণত হবে, বিটা ডি প্লাস গ্লুকোজে পরিণত হবে, যেটা বিটা ডি প্লাস গ্লুকোজে পরিণত হবে, যার আবর্তন কোণের মান 19 ডিগ্রি। তাহলে কি হবে? আমি যদি আলফা ডি গ্লুকোজকে জলের মধ্যে দ্রবীভূত করি তাহলে প্রথম অবস্থায় আমি দেখব ওর আবর্তন কোণের মান হলো 112 ডিগ্রি এবং আলফা ডি গ্লুকোজ কী হবে? ক্রমান্বয়ে বিটা ডি গ্লুকোজে রূপান্তরিত হবে, আবার বিটা ডি গ্লুকোজ ক্রমান্বয়ে আলফা ডি গ্লুকোজে রূপান্তরিত হবে, অর্থাৎ পরস্পরে কী হবে? রূপান্তর হবে। এই রূপান্তরণের ফলে একটা সাম্য মিশ্রণ তৈরি হবে, একটা সাম্য মিশ্রণ তৈরি হবে, যে সাম্য মিশ্রণে 36% থাকবে আলফা আর 64% থাকবে বিটা ডি। 36% থাকবে আলফা ডি প্লাস গ্লুকোজ, 64% থাকবে বিটা ডি প্লাস গ্লুকোজ। এই সাম্য মিশ্রণে যখন এসে পৌঁছাবে তখন ওর আবর্তন কোণের মান 52 ডিগ্রি, 52.7 ডিগ্রিতে এসে স্থির হয়ে যাবে, 52.7 ডিগ্রিতে এসে স্থির হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় মিউটার রোটেশন। তুমি যদি বিটা ডি গ্লুকোজ নিয়ে পরীক্ষা শুরু করো তাহলে 19 ডিগ্রি থেকে 52 ডিগ্রিতে এসে স্থির হয়ে যাবে। তুমি যদি আলফা ডি গ্লুকোজ নিয়ে শুরু করো 112 থেকে 52.7 ডিগ্রিতে এসে স্থির হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় মিউটার রোটেশন, এই ঘটনাটাকে বলা হয় মিউটার রোটেশন। মিউটার রোটেশনের প্রধান কারণ কি? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজের পারস্পরিক রূপান্তর, পারস্পরিক রূপান্তর। চলো নেক্সট, চলো এটা সবার শেষে করব, তো চলে এসো আগে এইগুলো করিয়ে দিই। অথবা চলো, নিম্নলিখিত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত পদার্থগুলির গঠন সংকেত লেখো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, কি আছে? COOH2, মানে এটা কি? মানে এটা COOH বন্ড COOH, হলো। এর ওপর দেওয়া হলো গ্লিসারল, গ্লিসারল টেম্পারেচার 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে কি হয়? এটার নাম অক্সালিক অ্যাসিড এবং গ্লিসারলের উপস্থিতিতে হিট করলে আমি পাবো ফর্মিক অ্যাসিড, গ্লিসারলের উপস্থিতিতে হিট করলে আমি পাবো ফর্মিক অ্যাসিড। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট 2 নম্বর, এটা 1 নম্বর। চল 2 নম্বর, 2 নম্বরে কি আছে? C6H5CHO প্লাস তার সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে HCHO, দা হলো 50% NaOH এবং এটা একটা ফেমাস রিয়াকশন। তোমরা কি চিনতে পারছো এটা কি রিয়াকশন? এটা হচ্ছে ক্যান্নিজারো বিক্রিয়া, এটা হচ্ছে ফেমাস রিয়াকশন ক্যান্নিজারো বিক্রিয়া, ক্যান্নিজারো বিক্রিয়া। ক্যান্নিজারো বিক্রিয়াতে কি হয়? এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তৈরি করে, অপর অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বেঞ্জালডিহাইড, এখানে ফর্মালডিহাইড, দুটো আলাদা অ্যালডিহাইড। তো বলা হয় যে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি সেটি জারিত হয়, যে অ্যালডিহাইডের সক্রিয়তা কম সেটা বিজারিত হয়। তো স্যার আমরা কি করে বুঝবো কোন অ্যালডিহাইডটা বেশি সক্রিয়? দেখো আমার কাছে আছে এইটা আর আছে এইটা, ওকে। বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি হবে সক্রিয়তা কি হয়ে যাবে? তত কমে যাবে।
তো দেখো এখানে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাই এখানে স্টেরিক হিন্ড্রেন্স কম, কিন্তু যেহেতু এখানে ফিনাইল গ্রুপ যুক্ত আছে তাই এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি। তো স্টেরিক হিন্ড্রেন্স বেশি হওয়ার জন্য এটা কম সক্রিয় আর এটা বেশি সক্রিয়। তো যে বেশি সক্রিয় সে জারিত হবে। তার মানে আমার ফর্মালডিহাইড জারিত হয়ে কি তৈরি করবে? ফর্মিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ তৈরি করবে, তার কারণ আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। আর এটা বিজারিত হবে, বিজারিত হয়ে কি তৈরি করবে? C6H5CH2H, বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করবে। হয়ে গেল, ক্যান নিয়ে যা। 3 নম্বর বিক্রিয়া দিয়েছে পিএইচ মানে C6H5COCH3, দেওয়া হচ্ছে CF3CO3H, একটা পার অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা অত্যন্ত ফেমাস রিয়াকশন, চিনতে পারছো? এই রিয়াকশনটা হচ্ছে বায়ার-ভিলিগার জারণ। এই রিয়াকশনটা কি? বায়ার-ভিলিগার জারণ। বায়ার-ভিলিগার জারণ। বায়ার-ভিলিগার জারণ। বায়ার-ভিলিগার জারণ, জারণ মানে কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে। কোন দিকে অক্সিজেন যুক্ত হবে? এই তো আমার PHCOCH3 আছে, তো কোন পাশে অক্সিজেন যুক্ত হবে? এ পাশে অক্সিজেন যুক্ত হবে না এ পাশে অক্সিজেন যুক্ত হবে? এখানে একটা ট্রিক্স আছে করার, বলা হয় বড় গ্রুপের পাশে অক্সিজেন যুক্ত হবে। তো এখানে বড় গ্রুপটা কে? C6H5, এটাই হচ্ছে আমার বড় গ্রুপ, আর ওর পাশেই অক্সিজেন আমার যুক্ত হবে, ওর পাশেই অক্সিজেন যুক্ত হবে। তো যুক্ত হলে কি হবে? PHOCOCH3, ফিনাইল অ্যাসিটেট তৈরি হবে, ফিনাইল অ্যাসিটেট তৈরি হবে। রিয়াকশন বায়ার-ভিলিগার অক্সিডেশন। নেক্সট 4 নম্বর আছে আমার কাছে CH3COCH3, এর ওপর কি দেওয়া হচ্ছে? হাইড্রোজেন NH2 হাইড্রোজেন দেওয়া হলো। দিলে কি হবে? এখান থেকে এইভাবে ওয়াটার কি হবে? বেরিয়ে যাবে। এখান থেকে এইভাবে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি? CH3, C ডবল বন্ড N, C ডবল বন্ড N, NH2, আর এদিকে CH3। এরপর এর উপর দেওয়া হচ্ছে KOH ইথিলিন গ্লাইকল, KOH ইথিলিন গ্লাইকল। কি হবে? এটা হচ্ছে একটা উল্ফ কির্শনার বিজারণ। উল্ফ কির্শনার বিজারণ। উল্ফ কির্শনার বিজারণে কি হয়? CO গ্রুপ CH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে কি হবে? CH3 CH2 CH3, CO গ্রুপ CH2 গ্রুপে কি হয়ে গেল? কনভার্ট হয়ে গেল। উল্ফ কির্শনার বিজারণ। এই পুরো রিয়াকশনটাই হচ্ছে উল্ফ কির্শনার বিজারণ, যেখানে CO গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ পেলাম প্রোপেন। চলো নেক্সট। চলো এই ছিল। এবার আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসি। লাস্ট কোশ্চেন অত্যন্ত কঠিন একটা কোশ্চেন, হার্ড কোশ্চেন। এটা হার্ড কোশ্চেন, এটা একটা হার্ড কোশ্চেন। তো এটাকে আমরা ধরে ধরে করব। লাস্ট কোশ্চেন আজকে। তো বলেছে একটা জৈব যৌগ A, যার গঠন সংকেত হচ্ছে C5H12O, এ যৌগ, এর সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া ঘটানো হচ্ছে। ঘটালে আমার তৈরি হচ্ছে H2 গ্যাস, H2 গ্যাস। তার মানে আমি এখান থেকে কনফার্ম হতে পারছি এই যৌগটা হচ্ছে আমার অ্যালকোহল, এই যৌগটা হচ্ছে আমার অ্যালকোহল। হলো। তারপর এই যৌগকে জারিত করা হচ্ছে। এই যৌগকে জারিত করলে আমরা বি যৌগ পাচ্ছি, বি যৌগ পাচ্ছি। বি যৌগের গঠন সংকেত কি? C5H10O, এটা হচ্ছে আমার বি যৌগ। ওকে। তো অ্যালকোহলকে জারিত করলে দুটো জিনিস পাওয়া যায়, হয় অ্যালডিহাইড পাবো, নয় কিটোন পাবো। তো তার মানে বিটা হয় অ্যালডিহাইড হবে, নয় কিটোন হবে। বিটা হয় অ্যালডিহাইড, নয় কিটোন। এবার দেখো বি এর সঙ্গে কার বিক্রিয়া ঘটানো হচ্ছে? বি এর সঙ্গে I2KOH এর বিক্রিয়া ঘটানো হচ্ছে, অর্থাৎ হ্যালোফর্ম রিয়াকশন করানো হচ্ছে।
তো হ্যালোফর্ম রিয়াকশান করাচ্ছে মানেই তুমি ধরে নিতে পারো এটা কিটোন, তুমি একদম চোখ বন্ধ করে ধরে নিতে পারো বিটা হচ্ছে আমার কিটোন। তারপরে এবং এখানে একটা হলুদ অদক্ষেপ তৈরি করছে, কারণ আয়োডোফর্ম বিক্রিয়া একটা হলুদ অদক্ষেপ তৈরি হয়, ইয়েলো প্রেসিপিটেট পড়ছে, ইয়েলো প্রেসিপিটেট পড়ছে। তারপরে আবার সেই এই যৌগটাকে নেওয়া হচ্ছে, নিয়ে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় 170 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হচ্ছে। তো একটা নিরুদন বিক্রিয়া হবে এবং নিরুদন বিক্রিয়ার ফলে আমি পাবো সি, এবং সিটা হচ্ছে C5H10। সাধারণত অ্যালকোহলের 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি নিরুদন হয় তাহলে আমার সিটা যেটা তৈরি হয়েছে এটা অ্যালকিন তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে? অ্যালকিন তৈরি হয়েছে, এবং C5H10 এটাই প্রমাণ করছে এটা হচ্ছে অ্যালকিন। C5H10 প্রমাণ করছে অ্যালকিন। তারপর সিকে যদি তুমি KMnO4 দ্বারা জারিত করো, সিকে যদি KMnO4 দ্বারা জারিত করো তাহলে পাচ্ছ ডি C3H6O, আর পাচ্ছ ই, যার মলিকুলার ফর্মুলা C2H4O2। এই O2 দেখে আমি বুঝতে পারছি এটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে ইটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। কি দেখে চিনলাম? এই যে মলিকুলার ফর্মুলায় O2 আছে, O2 দেখে, কারণ কার্বক্সিলিক অ্যাসিড এই যে COOH থাকে, এই যে O2, এই যে O2, এই যে O2, তাহলে আমার ই হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। আবার কি বলছে, এই ইকে তুমি যদি হিট করো, মানে ই এর ক্যালসিয়াম লবণ নিয়ে যদি হিট করো, ই এর ক্যালসিয়াম লবণ নিয়ে তুমি যদি হিট করো বা শুষ্ক পাতন করো, তাহলে তুমি পাবে ডি, এবার তোমাকে ABCDE শনাক্ত করতে দিয়েছে। তাহলে আমি কি বুঝতে পারছি? এটা হতে পারে অ্যালকোহল, বিটা হবে কিটোন, সিটা হবে অ্যালকিন, ইটা হবে কার্বক্সিলিক অ্যাসিড, ডিটা কি হবে দেখা যাক। ডিটা হয় অ্যালডিহাইড নয় কিটোন হবে, চলো দেখি কোনটা হয়। তো এখানে একটা জিনিস বলবো, একটু মাথায় রেখো। ধরো যদি আমি কোনো অ্যালকিনকে KMnO4 দিয়ে জারণ করি, KMnO4 দিয়ে যদি জারণ করি, আর যদি আমার অ্যালডিহাইড তৈরি হয়, যদি আমার অ্যালডিহাইড তৈরি হয়, তো অ্যালডিহাইড আবার জারিত হয়ে যায়। KMnO4 এর উপস্থিতিতে অ্যালডিহাইড আবার জারিত হবে, হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, কিন্তু যদি আমার জারণের পরে যদি কিটোন তৈরি হয়, তাহলে কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে না, অ্যালডিহাইড পুনরায় জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তার মানে আমার এই ইটা প্রথমে অ্যালডিহাইড হয়েছিল, সেটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়েছে, কিন্তু ডিটা কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হয়নি। তার মানে ডিটা এখানে একটা কি হয়েছে? কিটোন। ওকে, ক্লিয়ার? তাহলে এটা অ্যালকোহল, বিটা কিটোন, ডিটা কিটোন, ইটা কার্বক্সিলিক অ্যাসিড, সিটা অ্যালকিন, C5H10। চলো দেখি, এইবার দেখি তাহলে। আচ্ছা, ডি আর সিই দেখি, CH3H6, C4H4O2, C2H4O2। চলো তাহলে দেখো আমার সিতে কি ছিল? সিটা অ্যালকিন হবে এবং সেটা C5H10 ছিল। ডিটা কি উৎপন্ন হয়েছে? C3H6O, এবং এটা একটা কিটোন হবে, এবং ইটা কি? কার্বক্সিলিক অ্যাসিড, সেটা C2H4O2, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, আমি পেছন থেকে সামনের দিকে যাব, আমি একদম ব্যাক থেকে ফ্রন্টে যাব। দেখো ডিতে কি আছে? ডিতে আছে আমার ডি C3H6O, মানে আমি কি লিখবো? দেখো এটাকে লিখছি
C3H6O মানে আমার এটা আছে CH3 C ডবল বন্ড CH3। দেখো এটা C3H6O 1 2 3 6টা হাইড্রোজেন অক্সিজেন। আর ওদিকে C2H4O2 যেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো এখানে কার্বক্সিলিক অ্যাসিডটা কি? কার্বক্সিলিক অ্যাসিড এটা CH3 COOH, এটাই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। CH3 COOH এটাই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। দেখো C2H4O2। তো এটার আগের স্টেপটা কি ছিল? এটার আগের স্টেপটা ছিল অ্যালডিহাইড, এটার আগের স্টেপটা ছিল অ্যাসিটালডিহাইড। তার মানে তাহলে ইটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, আর কার্বক্সিলিক অ্যাসিডের আগের স্টেপটা ছিল এটা HCH3। এটা কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার আগের স্টেপ, কারণ এটা জারিত হয়ে ওই কার্বক্সিলিক অ্যাসিড আমার তৈরি হয়েছে। এবার দেখো এটাকে প্রেস করে দিচ্ছি, এটাকে যদি প্রেস করে দাও তাহলে তুমি পাবে সিটা কি পাচ্ছ? দেখো CH3 C ডবল বন্ড CH CH3 CH3। সি এর মলিকুলার ফর্মুলা কি? C5H10O। দেখো 1 2 3 4 5, 5টা কার্বন, 3 6 9 10। তাহলে সি হয়ে গেল এই অ্যালকিনটি যার গঠন সংকেত C5H10O, C5H10O। তাহলে এটা হচ্ছে ডি, তাহলে আমি পেলাম এটা ডি অ্যাসিটোন, পেলাম যার নাম অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে একটা অ্যালকিন যার নাম হচ্ছে 1 2 3 4 2 মিথাইল বিউটুইন, 2 মিথাইল বিউটুইন, 2 মিথাইল বিউটুইন। চল চলো Bi2KH এর সঙ্গে বিক্রিয়া অদক্ষেপ দেয়। আচ্ছা, Bi2A 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গাঢ় এস্টোনের সঙ্গে বিক্রিয়া করে সি উৎপন্ন হয়। তাহলে সিটা কোথা থেকে উৎপন্ন করেছি? সিটা উৎপন্ন করেছি আমরা এ থেকে। চলো এটা কি হবে দেখি, চলো এটা দেখি। এটা আমার কি দেওয়া আছে? এটা আমার দেওয়া আছে C5H12O, C5H12O। এটা হচ্ছে আমার C5H12O। তাহলে এটা কি হতে পারে? এটা একটা অ্যালকোহল হতে পারে, আমি ফার্স্টেই বলে দিয়েছি। দেখো এটা কি হতে পারে? অ্যালকোহল হতে পারে। এটা হচ্ছে অ্যালকোহল হবে, কারণ সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করেছে, তাই এটা অ্যালকোহল। নেক্সট, তাহলে কি ধরনের অ্যালকোহল হতে পারে? চলো দেখি। এটা হবে এই রকম একটা জিনিস, CH3 C CH3 OH CH3 CH2 CH3। এটাই হচ্ছে আমার সেই অ্যালকোহল যাকে আমি যদি গাঢ় H2SO4 দিই, গাঢ় H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি হিট করো, 170 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করো, তাহলে এখান থেকে কি হবে? দেখো এখান থেকে দুটো হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা হাইড্রোজেন এখানে আসবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে এবং এইখানটায় ডবল বন্ড তৈরি হবে। তৈরি হলে কি তৈরি হবে? এইটা তৈরি হবে। তৈরি হলে আমার সি তৈরি হবে, এটা তৈরি হবে। দেখো CH3 C CH3 ডবল বন্ড CH এটা আমার তৈরি হলো, এটা আমার তৈরি হলো। এবার যে সিটা পেয়েছো তাকে তুমি যদি KMnO4 দাও, KMnO4 দিলে কি হবে? এখান থেকে বন্ডটা ব্রেক করবে, এখানে একটা অক্সিজেন যুক্ত করবে, এখানে একটা অক্সিজেন যুক্ত করবে। তো এখানে অক্সিজেন যুক্ত করলে কি হবে? CH3 COCH3 যেটা হচ্ছে ডি। এই যে CH3 COCH3 যেটা হচ্ছে ডি। আর কি তৈরি হবে? আর স্যার তৈরি হবে CH3 CHO। কিন্তু আমি বলেছি KMnO4 অ্যালডিহাইডকে পুনরায় জারিত করতে পারে, কিন্তু কিটোনকে পুনরায় জারিত করতে পারে না। তো অ্যালডিহাইডকে পুনরায় জারিত করলে ও কি তৈরি করবে? ও তৈরি করবে এটা COOH তৈরি করে দেবে, তৈরি হলো। আর কি বলেছে? আর বলেছে
এ কে যদি তুমি জারণ করো তাহলে বি কিটোন উৎপন্ন হবে, বি কিটোন উৎপন্ন হবে এবং যেটা C5H10O। চলো দেখি, তাহলে দেখি এই হচ্ছে একে যদি আমি জারণ করি তাহলে জারণ করলে কি হবে, জারণ করলে আমার এই CH OH গ্রুপ জারিত হয়ে যাবে। এখানে যে COH আছে সেটা কি হয়ে যাবে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, একটু দাঁড়াও, এখানে যেটা ভুল হয়েছে এটা একটু ঠিক করে দিই, এইখানে একটা ভুল হয়েছে একটু ঠিক করে দিই। সি, ওকে, এখানে এইচ, এই OH, ওকে। আচ্ছা এটাকে এইভাবে লিখি তাহলে, একটা কাজ করি, CHOH, এই সি, এই এটা এখানে আসলো CHOH, এইখানে এইচ, এই HOH মিলে জল বেরিয়ে যাবে, এই OH মিলে কি হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। আর কি হবে, যদি আমি একে জারণ করি, জারণ করলে কি হবে, জারণ করলে এই যে CHOH গ্রুপ আছে এটা CO গ্রুপে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হবে CH3 CH, CH3 C ডবল বন্ড CH3। তাহলে এর মলিকুলার ফর্মুলা কি হচ্ছে, 1 2 3 4 5 C5 3 6 9 10 H10O। তাহলে আমার এখানে একটা কিটোন তৈরি হবে যার নাম হচ্ছে 3 মিথাইল বিউটানোন, 3 মিথাইল বিউটানোন। তাহলে এইভাবে ABCD আসবে। তাহলে এই হচ্ছে আমার অ্যালকোহল, যাকে গাঢ় এস্টের উপর হিট দিলে এখান থেকে জল বেরিয়ে গিয়ে এই অ্যালকিনটা তৈরি হবে, যাকে KMnO4 দিয়ে জারণ করলে এখান থেকে বন্ড ভেঙে এখানে একটা O আসবে, এখানে একটা O আসবে, ওকে। তাহলে তৈরি হলো CH3CO CH3, যেটা পুনরায় জারিত হবে না, কিন্তু যেটা CH3CHO তৈরি হয়েছে সেটা পুনরায় জারিত হয়ে CH3COOH তৈরি করবে E। আর একে যদি আমি অক্সিডেশন করি CHOH গ্রুপ জারিত হয়ে CH3CH CH3CO তৈরি হবে, অর্থাৎ আমি B পেয়ে যাব, ওকে। এটাই হচ্ছে তোমার ABCDE, ABCD, ওকে। তাহলে আজকের এই অবধি থাকলো, অর্থাৎ SC 73 পেজে যতগুলো অর্গানিক কোশ্চেন আছে সমস্ত অর্গানিক কোশ্চেন তোমাদের সলভ করে দেওয়া হলো। নেক্সট দিনে আমি 5টা পেজের পি ব্লক থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করাবো। নেক্সট দিন আমি ABTA টেস্ট পেপারের 5টা পেজের পি ব্লক কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই অবধি থাকলো, বাই বাই, গুড নাইট।